গল্প বাসন্তী রঙের শাড়িটা। চাঁদার মোড়ে দোকানটায় ঝোলানো বাসন্তী শাড়িটার দিকে নজর ছিল প্রজ্ঞার। মানি ব্যাগটা আনতে ভুলে যাওয়ার আফসোস জমা হচ্ছিল মনে। ওই শাড়িটা যদি কাজললতা নিয়ে নেয় তাহলে হাত কামড়াতে হবে। বাড়িতে আসতে আসতে শাড়িটাই ওর চোখে ভাসছিল। বাসন্তী শাড়ি, আঁচলে সাদা জলছাপ। এটা সাদা চিকনকারি না লাল ব্লাউজের সাথে যাবে ভাবতে ভাবতে বাড়ির সামনে চলে এলো প্রজ্ঞা। টোটো থেকে নেমে লাফ দিয়ে বাড়িতে ঢুকেই সিঁড়ির দিকে পা চালালো। মা ডাকলো, কিরে ওপরে চলে গেলি বল? উত্তর দিতে দিতে নেমে এলো প্রজ্ঞা, হাতে মানি ব্যাগ। এক্ষুনি আসছি বলে বাড়ির সামনে দাঁড় করিয়ে যাওয়া টোটোতে বসে বলল, এক্ষুনি মোড়ে চলুন কাকু। কিন্তু পোড়া কপাল, বোধ হয় একেই বলে শাড়িটা নেই। ঠিক 5 মিনিট আগে দেখে যাওয়া শাড়িটা নেই। দোকানদার বলল, ও শাড়ি এক পিসই ছিল, এক্ষুনি একজন নিয়ে গেছে। স্টকে আরও হলুদ শাড়ি আছে, দেখবে? না, প্রজ্ঞার মন ভেঙে গেছে। এখন কোনোটাই চোখে লাগলো না। উদাস মনে ফিরে এলো। পরশুদিন সরস্বতী পুজো। আজকের দিনটা যাবে ঠাকুরঘর পরিষ্কার করতে। কাল ঠাকুর আনা, তারপর সব সাজিয়ে গুছিয়ে রেখে দিতে হবে। সকাল 5:30টায় ঠাকুরমশাই আসবেন। পুজো শেষ হওয়ার পর প্রসাদ গুছিয়ে তারপর কলেজ। ফার্স্ট ইয়ারে অত বন্ধু জোটেনি। এখন সেকেন্ড ইয়ারে অনেক বন্ধু বান্ধবী আর অনেক হই হুল্লোড়। কে কি শাড়ি পরবে সেটা ওরা ওই দিনই দেখবে, তাই কে কি পরবে কাউকে বলেনি। প্রজ্ঞা অনেক দিন ধরেই ভাবছিল কি পরা যায়। ভেবেছিল মাকে নিয়ে বেরোবে, কিন্তু সময় হয়ে ওঠেনি। তাই মায়ের আলমারি টার্গেট ছিল। কিন্তু দোকানের ওই বাসন্তী রঙের শাড়িটা ওকে এখনও ডাকছে। এত সামান্য জিনিস নিয়ে মন খারাপ করবে না প্রজ্ঞা, তাই মোবাইল জোরে চালিয়ে দেয়, তাতে গান বাজিয়ে দেয়। বাইরে বাচ্চাদের সমস্যার চিৎকারে গান বন্ধ করতে বাধ্য হলো প্রজ্ঞা। বাইরে বেরিয়ে দেখলো পাড়ার পুজোর চাঁদা তুলতে এসেছে বাচ্চারা। ওদের দেখলেই প্রজ্ঞার ছেলেবেলার কথা মনে পড়ে, যদিও এতটাও বড় হয়ে যায়নি ভেবে হাসলো একটু প্রজ্ঞা। হাসলে ওর গালে টোল পড়ে আর গালটা টুসটুস করে। ওদের মধ্যে মাতব্বর আশিক বলল, দিদি ভাই তোমার হাসিটা খুব সুন্দর, কিন্তু হাসিটা কমিয়ে চাঁদাটা দিলে তাড়াতাড়ি পাশের বাড়িতে যেতে পারি। পাকা ছেলের কথা শুনে প্রজ্ঞার মনে হলো দি একে সরস্বতী বানান লিখতে। পড়াশোনায় তো ভাবতে ভাবতেই ওর মা এলো। 50 টাকা দিতেই হাওয়ায় উড়তে উড়তে ওরা চলে গেল। পরদিন দুপুর গেল ঠাকুর আর পুজোর বাকি জিনিসপত্র আনতে। পথে মা জানতে চাইল, কি রে মুখ গোমড়া কেন? শাড়ি কেনার কথা বলছিলি না? প্রজ্ঞা বলল, না দরকার নেই। তোমার একটা কমলা রঙের তাঁত আছে না, ওটাই পরবো ভাবছি। মা বলল, সে পরবি, কিন্তু কাল সকালে আবার ঝামেলা করিস না, কাল কিন্তু অনেক কাজ। ফোনে অনেকক্ষণ সংহিতা, সায়নী, পুষ্কর, প্রবীণ, নিখিলদের সঙ্গে কথা বলল প্রজ্ঞা। তারপর রাত 9টা নাগাদ আলপনা দিয়ে ঘুমাতে গেল। ভোর রাতে অ্যালার্মের আওয়াজে উঠে বসল। ঘড়িতে 3টে বাজে দেখে আবার ঘুমাতে যাচ্ছিল। ঘরে আলো জ্বলতে দেখে খেয়াল হলো, তখনই চট করে উঠে পড়ল। আজকের দিনটায় যতই কাঁপুনি লাগুক ঠান্ডা জলে স্নান সারতে হয়। গিয়ে দেখে মা বাবা উঠে কাজ শুরু করে দিয়েছে। হাত লাগালো প্রজ্ঞা। চন্দন বাটতে বাটতে সরস্বতী মূর্তির দিকে চোখ পড়তে গতকালের খারাপ লাগাটা ফিরে এলো। ঠাকুরের গায়েও বাসন্তী রঙের শাড়িটা, ঠিক কাজললতাই শাড়িটা কিনে নিয়েছে। কলেজে গেলেই দেখতে পাওয়া যাবে। ধুর,
এর থেকে কলেজ যাবই না, মনে মনে বলল প্রজ্ঞা। কাজললতা নার্সারি থেকেই প্রজ্ঞার ক্লাসে পড়ে। ছোটবেলায় ক্লাসে ফার্স্ট হওয়া থেকে শুরু করে নাচের অনুষ্ঠানে গান সিলেক্ট করা হোক বা কলেজে স্ট্রিম পছন্দ, প্রথমে ওর মায়ের সাথে কাজললতার মায়ের, তারপর এখন ওদের দুজনের মধ্যে এক নিঃশব্দ দ্বন্দ্ব লেগেই থাকে। এখন তো লতা অনুভবকেও পাকড়াও করার চেষ্টায় আছে। ও নাকি পড়া বুঝতে পারছে না, তাই অনুভবকে পড়াতে হবে ওকে। অনুভবের কথা মনে হতেই প্রজ্ঞা নিজের মনে হেসে ফেলল। মা বলল, হাত চালা, 5টা বেজে গেছে, ঠাকুরমশাই এলেন বলে। পূজা শেষে অঞ্জলি দিয়ে 6:30টায় ঠাকুরমশাই চলে গেলে আশেপাশের বাড়িতে প্রসাদ পৌঁছে এলো প্রজ্ঞা। ছোট ছোট বাচ্চারা তাদের বাড়ির পূজা শেষে প্রসাদ নিতে এলো ওদের বাড়িতে। দেখতে দেখতে 10টা বেজে গেল। বন্ধুরা ফোন করছে, কিন্তু প্রজ্ঞার তৈরি হতে পা সরতে চাইছে না। সবাই কত সুন্দর করে সাজবে, আর সরস্বতী পুজোর হলুদ বা বাসন্তী শাড়ি না পরলে চলে? এর মধ্যে মা ওর জন্য কমলা শাড়িটা বার করেও দিয়েছে। পাশের ক্লাবে দেশাত্মবোধক গান চলছে। আজ সরস্বতী পুজোর সঙ্গেই 23শে জানুয়ারি পালন করা হচ্ছে। ক্লাবে যেতে হবে। পতাকা উত্তোলনের সময় ওরা পাড়ার ছেলেমেয়েরা একসাথে দেশাত্মবোধক গান করে আজ। প্রজ্ঞার মা প্রসাদ আগলে বসেছেন, যদি আর কেউ প্রসাদ নিতে আসে। প্রজ্ঞা আর ওর বাবা চলল। প্রতিবার পাড়ার বিশিষ্ট কোনো মানুষ পতাকা তোলেন। এবার যিনি পতাকা তুলবেন তিনি একজন এক্স আর্মি। এমনিতে এখানে থাকেন না, তবে ওনার পরিবারের অন্যান্যরা থাকেন, তাই পুজোতে এসেছেন। প্রজ্ঞার বাবা ছেলেবেলায় এনার ন্যাওটা ছিল, বাবার কাছে জানল প্রজ্ঞা। ভদ্রলোকের নাম অচিন্ত সান্যাল। প্রজ্ঞার বাবার অনুরোধে উনি প্রজ্ঞাদের বাড়ির উদ্দেশ্যে চললেন। এবার ঘটল অঘটন। রাস্তায় যেন কারা কলার খোসা ফেলে রেখেছিল, তাতেই হোঁচট খেয়ে পড়ে গেল প্রজ্ঞা। ওর বাবা আর অচিন্তবাবু অনেক কষ্টে ওঠালেন ওকে। ওদের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ফিরল প্রজ্ঞা। ব্যাস, যেটুকু বাকি ছিল সেটুকুও হয়ে গেল। মুখ কালো হয়ে গেল প্রজ্ঞার। কত প্ল্যান ছিল, আজ হলো না। অচিন্ত বললেন, এমন কিছু হয়নি, 2-1 দিনে ঠিক হয়ে যাবে। তোমার জন্য খারাপ লাগছে। গতকাল তুমি শাড়ি কিনতে গিয়েছিলে না? প্রজ্ঞা বলল, হ্যাঁ জেঠু, কিন্তু পছন্দ হলো না। অচিন্তবাবু হেসে বললেন, ওটা আমাদেরই দোকান। আমি তোমাকে আগের বারই দোকানে দেখেছিলাম। আমি ভাবছিলাম তুমি এখনই আসবে। তুমি এলেও, কিন্তু ততক্ষণে ওটা বিক্রি হয়ে গেছে। যাক, ছোটোখাটো অনেক জিনিসই আমাদের হাতের বাইরে চলে যায়, কিন্তু দেখো, কোনো বড় পাওনা যেন নাগালের বাইরে না চলে যায়। অচিন্তবাবু চলে গেলেন। ওর বাবা প্রজ্ঞার পাশে বসে বললেন, কিরে, মন খারাপ? তুই বলিস তো তোকে কলেজে গাড়িতে করে পৌঁছে দিয়ে আসি। প্রজ্ঞা বলল, না, বন্ধুদের জানিয়ে দিয়েছি যেতে পারবো না। ওরা বিকেলের দিকে বাড়িতে আসবে বলেছে। আচ্ছা বাবা, অচিন্ত জেঠুর ফ্যামিলির লোকেরা এখানে থাকে, উনি ওদের সঙ্গে এখানে থাকেন না কেন? আর ওনার কথাগুলো খুব অদ্ভুত, তাই না? প্রজ্ঞার বাবা বললেন, তুই এখন অনেকটা বড় হয়েছিস, তোকে বলাই যায়। জানিস, আমাদের ছেলেবেলায় 2-3 জন মানুষই ছিল, আমরা ছোটরা যাদের পেছন পেছন ঘুরতে পছন্দ করতাম, তাদের নকল করার চেষ্টা করতাম। সেরকমই 2 জন ছিলেন অচিন্তদা আর ছন্দাদি। সরস্বতী পূজা তখন সব বাড়িতে হতো না। এখন যেখানে আমাদের ক্লাবটা, ওর পেছনের মাঠে তখন পূজা হতো। বাচ্চা বুড়ো সবাই সেখানে অঞ্জলি দিতাম। তখন 7 কি 8, খেয়াল করেছিলাম ওরা 2 জন পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দিত। তারপর বাকিদের থেকে আলাদা হয়ে ঘুরতে যেত, গল্প করত। তারপর একদিন
চলে গেল আর্মিতে। সেবার আমার মাধ্যমিক, তাও সরস্বতী পুজোর দিনটা ছুটি। ভোর ভোর অঞ্জলি দিতে গেছি। বাইরে তখনও ভালো করে আলো ফোটেনি। দেখেছিলাম অচিন্তদা দাঁড়িয়ে আছে প্যান্ডেলের পেছন দিকে। ডাকতে গিয়ে দেখি হাতে একটা শাড়ির প্যাকেট। ওর সামনে দাঁড়িয়ে ছন্দাদি, চাদর মুড়ি দেওয়া। তার আগের দিন রাতেই ছুটি নিয়ে ফিরেছিল অচিন্তদা। ওর থেকে অনেক গল্প শুনবো বলে অপেক্ষায় আছি, কিন্তু কি একটা ভেবে প্যান্ডেলের ভেতর ঢুকে গেছিলাম। অঞ্জলি দেওয়ার সময় অচিন্তদাকে দেখলাম না। ছন্দাদি ছিল, কেমন যেন মন মরা। পরে প্যান্ডেলের বাইরে দেখেছিলাম ওই শাড়ির প্যাকেটটা পড়ে থাকতে। এর কদিন পর ছন্দাদির বিয়ে হলো অন্য একজনের সঙ্গে, আর অচিন্তদা সারাটা জীবন একাই কাটিয়ে দিল। সে অনেক কাল আগের কথা। দেখলি তোর মন এমনি খারাপ, আমি আরও খারাপ করে দিলাম। প্রজ্ঞা বলল, এজন্যই জেঠু এত উদাসীন, তাই না বাবা? প্রজ্ঞার বন্ধুরা 3টে বাজতে না বাজতেই হাজির। সবাইকেই খুব সুন্দর দেখাচ্ছে। সায়নী বলল, তুই বাড়িতেই একটু সাজতে পারতি। সায়ন বলল, কি খেতে দিবি বল। এর মধ্যেই প্রজ্ঞার মা খিচুড়ি, তরকারি আর প্রসাদ নিয়ে এলেন। ওরা হই হই করে খেতে বসলো। খাওয়া শেষে ওরা আড্ডা মারতেও বসলো। প্রজ্ঞা সংহিতাকে বলল, কলেজে কি কি ছবি তুললি, দেখালি না? সংহিতা মুচকি হেসে বলল, দেখাচ্ছি, দাঁড়া। তবে তুই থাকলে আরো ভালো ছবি উঠত। সবাই ছবি মাঝে প্রজ্ঞা দুজনকেই খুঁজছিল, একজন অনুভব আর একজন কাজললতা। সায়ন ছবিগুলো কাজললতাকে দেখিয়ে হেসে বাঁচে না। কাজললতা একটা কালো শাড়ি পরেছে, ওকে অনেকটা ভূতের মতন লাগছে। ওকে কেমন লাগছে তার থেকেও বড় কথা, সেই বাসন্তী শাড়িটা অন্তত ও কেনেনি। এতেই অনেকটা স্বস্তি পেল প্রজ্ঞা। তবে অনুভবের পাশে দাঁড়িয়ে কাজললতাকে পোজ দিতে দেখে মনটা একটু মোচড়ালো ওর। কি আর করা। 4:30 বাজতে বন্ধুরা উঠে পড়ল। পড়ন্ত বিকেলের আলোর দিকে তাকিয়ে অনেক কিছু মনে আসছিল প্রজ্ঞার। আচ্ছা, ওর আর অনুভবের জীবনটাও অচিন্ত জেঠুদের মতো হবে না তো? আজ সারা দিন অনুভব একটা মেসেজও করেনি ওকে। তাই অভিমানে প্রজ্ঞা বন্ধুদের কাছে অনুভবের ব্যাপারে কিছু জিজ্ঞেসও করেনি। ওরাও বলেনি কিছু। একবার কি ফোনটা করবে না, থাক। ঠিক এই সময় চেনা গলার আওয়াজে চমকে উঠল প্রজ্ঞা, আর তাতেই মচকানো পায়ে একটু টান লাগলো। শীতের ব্যথা কোকিয়ে উঠল প্রজ্ঞা। বাইরের গলার আওয়াজের মালিক অনুভব। তখনই ঘরে ঢুকে বলল, ভালোই তো মচকেছে পাটা। অনুভব ওদের থেকে 3 বছরের সিনিয়র, কলেজ টপার। পড়া বুঝতে, পুরনো নোট আনতে আনতে কবে যেন দুজনেই বুঝতে পেরেছে দুজনের মনের ভাব। অনুভবের কথা টুকটাক ওর বাবা মাও জানে, কিন্তু অনুভব যে চলে আসবে বুঝতে পারেনি প্রজ্ঞা। প্রজ্ঞা বলল, তুমি আসবে বলনি কেন, আর ফোন করনি কেন? অনুভব বলল, গতকালই তোমাদের বাড়িতে আসবো ভেবেছিলাম। তারপর কেমন যেন লাগলো, ভাবলাম তুমি না ডাকতে তোমার বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু তারপর যখন সংহিতাদের কাছে শুনলাম তোমার এই অবস্থা, তখন আর না এসে পারলাম না। তোমার জন্য গিফট আছে বলে একটা শাড়ির প্যাকেট এগিয়ে দিল প্রজ্ঞার দিকে। তারপর বলল, তোমাদের বাড়ির উঠোনের সেলফি জোনে এসো। আজকের দিনে গোমরা হয়ে ঘরে বসে থাকলে হবে না। অনুভব বাইরে যেতে প্যাকেট খুলে প্রজ্ঞার মনটা আনন্দে ভরে গেল। এ তো সেই বাসন্তী রঙের শাড়িটা যেটা দোকানে ওকে হাতছানি দিচ্ছিল। এটা যে এভাবে পাবে ও বিশ্বাস করতে পারছে না। মার সাহায্য নিয়ে আস্তে আস্তে উঠানে এলো প্রজ্ঞা। লাল কাগজি ফুলের গাছটা ফুলে ফুলে লাল। তার তলায় অনেক কষ্টে একটা থামের সাহায্যে দাঁড়িয়ে পোজ দিল প্রজ্ঞা।
অনুভব ঝটফট ছবি তুলল অনেকগুলো। পায়ের ব্যথাতেও এখন হাসি মুখ প্রজ্ঞার। অচিন্ত জেঠুর কথাটা মনে পড়ে গেল ওর। না, অনুভবকে কোনো দিনও ছেড়ে দেবে না ও। বাসন্তী রংটাকে জীবন ভর আগলে রাখবে মনের গভীরে।